মামা ভাগ্নের ব্যাংক দখল যেন দেশের ব্যাংকিং খাতের কালো অধ্যায়। আওয়ামী লীগের প্রয়াত নেতা আখতারুজ্জামান অস্ত্রের জোরে ব্যাংক দখল করেছিলেন, আর আধুনিক ব্যাংক দখলের খলনায়ক তার ভাগ্নে সাইফুল আলম। তারা দুজনই অবশ্য ব্যবহার করেছেন রাষ্ট্রীয় মদদ, কেবল পাল্টেছেন ব্যাংক দখলের কৌশল। সাইদ আরমানের রিপোর্ট। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠা করেছিলেন দেশের কয়েকজন শিল্প উদ্যোক্তা। হাতে হাত রেখে এর কার্যক্রম শুরু করেন চট্টগ্রামের আখতারুজ্জামান বাবু, পারটেক্সের এম.এ. হাশেম, আওয়ামী লীগ নেতা জাফর আহমেদ ও হুমায়ুন জহির। পরে অবশ্য 1993 সালে ব্যাংকটির পরিচালক হুমায়ুন জহির খুন হন নিজের বাসায়। ধারণা করা হয় ব্যাংক নিয়ে দ্বন্দ্বে তার মৃত্যু। মামলায় আসামি করা হয় আখতারুজ্জামান বাবুকে। তার সাজাও হয়, জামিন নিয়ে দেশ ছাড়েন। ফিরে আসেন 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর। ফের অস্ত্রের মুখে দখল নেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের। কালের বিবর্তে ব্যাংকটির নিয়ন্ত্রণ ছিল আখতারুজ্জামান বাবু ও এম.এ. হাশেম পরিবারের, তবে সেটিও টিকেনি। 2016 সালের পর ব্যাংকটির পুরো নিয়ন্ত্রণ নেয় বাবুর পরিবার। আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা ছিল, যেদিন নাকি বোর্ডে আপনার এই পিস্তল নিয়ে মারামারি হলো, তখন আওয়ামী লীগ গভর্নমেন্টের ক্ষমতায়। তখন ফরাসউদ্দিন সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাই না? ফরাসউদ্দিন সাহেব যে সাই করে যে আপনার ওদের বোর্ড মিটিং দখল করে নিল, বোর্ড মিটিং বন্ধ করে দিল, আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলেই কিনতে গেল সব। আখতারুজ্জামান অস্ত্রের মুখে ব্যাংক দখল করলেও আধুনিক ব্যাংক দখলের কৌশল কিছুটা পাল্টেছে। যদিও দখলের খলনায়ক বাবুরই পরিবার, তার ভাগ্নে এস আলম। তিনিও একে একে 2017 সালে দখল শুরু করেন ব্যাংক, ব্যবহার করেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। বিশ্লেষকরা বলছেন সময় পাল্টে গেছে, তাই অস্ত্রের মুখে নয়, ঠান্ডা মাথায় আর শান্ত প্রক্রিয়ায় এস আলম ব্যাংক দখল করেছে। আখতারুজ্জামানেরটা তো শুধুমাত্র ওই আপনার কি বলে ইউসিবিএল কেন্দ্রিক ছিল, কিন্তু এস আলমেরটা তো ব্যাপক। এবং এস আলম ইট ওয়াজ ব্যাক বাই দ্য গভর্নমেন্ট অলসো, তাই না? কিন্তু আখতারুজ্জামানের তো গভর্নমেন্ট ব্যাক করেনি। অর্থনীতিতে রাজনীতির ঢোকার বিপদ অনেক। তাতে সরকার বদল হলে সব পাশার দানি উল্টে যায়। তবে সবচেয়ে বেশি বিপদে পড়ে অর্থনীতি ও সামগ্রিক ব্যাংক খাত। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির সঙ্গে রাজনীতি মেশানোর পথ রুখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর তৌফিক আহমদ চৌধুরী। ব্যাংক দখল নিয়ে আরো জানবো তার কাছ থেকে। ডক্টর তৌফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনে। আপনার কাছে শুরুতে জানতে চাই, জোরপূর্বক যারা বিগত দিনে ব্যাংক দখল করেছেন তাদের সরিয়ে কেন্দ্রীয় ব্যাংক বোর্ড পুনর্গঠন করেছে, কিন্তু এসব তদন্ত করে দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার কি? শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে আমি প্রশ্নটা আবারও করতে চাই। জোরপূর্বক ভাবে যারা বিগত দিনে ব্যাংক দখল করেছেন তাদেরকে সরিয়ে কেন্দ্রীয় ব্যাংক বোর্ড পুনর্গঠন করেছে, কিন্তু এসব তদন্ত করে দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন কিনা? ব্যবস্থা নেওয়ার তো প্রয়োজন আছেই, কারণ এই যারা আগে ব্যাংকগুলো দখল করেছিল তাদেরকে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটাই কিন্তু মার্কেটে একটা বড় সিগন্যাল যাবে যে কেন্দ্রীয় ব্যাংক ইজ রিয়েলি ভেরি মাচ অ্যালার্ট টু কি বলে আপনার টু ব্রিং ব্যাক কনফিডেন্স ইন দ্য সিস্টেম। কারণ ব্যাংকিং ব্যবসাটা তো হয় আস্থার উপরে। যারা দখল করেছে এই দখলদারীদের কেন্দ্রীয় ব্যাংক আপনার সরিয়ে দিয়েছে, তাদের বোর্ডটা বাতিল করে দিয়েছে। এটা তো সবচেয়ে ভালো, এটা তো একটা বড় মেসেজ। আর কেন্দ্রীয় ব্যাংক যদি এটা না করতে পারতো তাহলে কিন্তু মেসেজটা খুব খারাপ যেত। তাহলে সবাই ভাবতো যে কেন্দ্রীয় ব্যাংক কিছুই করতে পারে না, সুতরাং আমাদের কপালে যা আছে তাই হবে। সুতরাং আর এইগুলো যদি কেন্দ্রীয় ব্যাংক যদি না সরায় তাহলে কিন্তু তারাও কোনো মেসেজ পায় না, এই যারা নাকি এই সমস্ত দখলদারিত্বের সাথে জড়িত, যে আমরা হয়তো বা একেবারে উইদাউট এনি রেস্ট্রিকশন আমরা এগুলো সব করতে পারি, দেয়ার ইজ নোবডি টু প্রিভেন্ট আস, সুতরাং আমরা যা খুশি তাই করবো। সুতরাং এটা দুই দিক থেকে লাভ হয়েছে, যে যারা দখলদার তারাও একটা মেসেজ পেলো, আর সাধারণ জনগণের মধ্যেও কিন্তু আস্থা ফিরে আসবে। সুতরাং এটা দুই দিক থেকে লাভবান। যে ব্যাংকিং খাতে সুশাসনে বড় অন্তরায় পর্ষদে দৌরাত্ম, এটি ঠেকানোর উপায় কি, বা কেন্দ্রীয় ব্যাংকের কি করা উচিত এক্ষেত্রে? আসলে ব্যাংকিং খাতে যে সুশাসনের অভাব, এটা আসলে আমি সেই অর্থে আইনগতভাবে কোনো অভাব দেখি না। আইন এবং আমাদের নিয়ম কানুন তো সব আছেই, কিন্তু কেউ
যদি না মানে তাহলে কি করা যায়, এবং সেখানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের রোল, এবং মনিটরিং করা এবং এনফোর্স করা আইনগুলো, তাই না? যেমন আমাদের দেশে আছে যে আসলে ফিট এন্ড প্রপার টেস্ট ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস, মানে এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কারা হচ্ছে? সব আসলে এই ব্যাংকগুলোর মালিকদের খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, এরা তো এরা তো আসলে ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়ে চেয়েও খারাপ, তাই না? জি তো সুতরাং এই যে এই এবং এই যে এই কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচারে যে নিয়ম কানুনগুলো বলে দেয়া আছে যে আসলে শেয়ার হোল্ডাররা একটা বোর্ড ডিটারমাইন করবে, বোর্ড তার পলিসি করবে এবং ম্যানেজমেন্ট সেই পলিসি অনুযায়ী কাজকর্ম করবে। এটা হচ্ছে একদম রিয়েল স্ট্রাকচার, তাই না? তো জি। এগুলো মনিটর করবে, এগুলো মনিটর করতে হবে সেন্ট্রাল ব্যাংকে। সেই জন্য সেন্ট্রাল ব্যাংকে আরো শক্তিশালী করতে হবে। আমরা যে সেন্ট্রাল ব্যাংকের এত ক্রিটিসাইজ করেছি আগে বা এখনো করি, তার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে আপনারা সবাই মিলে আমরা তাকে স্ট্যান্ড করি, যাতে করে সেন্ট্রাল ব্যাংক এগুলো এস্টাবলিশ করতে পারে এবং এগুলো এনফোর্স করতে পারে। কারণ এই আমরা যদি কর্পোরেট গভর্নেন্স যদি এনফোর্স করতে না পারি, জি তাহলে কিন্তু এই ব্যাংকগুলোকে, কারণ এটা প্রাইভেট সেক্টরের ব্যাংক, 61টা ব্যাংক, তো এগুলোর মধ্যে যদি সেন্ট্রাল ব্যাংক যদি তার ইনফ্লুয়েন্স করতে না পারে, তাহলে কিন্তু ব্যাংকিং ব্যবস্থা আসলে উন্নত হবে না। জি এবং অনেক আমাদের সমস্ত প্রবলেম বলেন, এনপিএল বলেন, যাই বলেন, সবগুলো প্রবলেমের গোড়া কিন্তু আপনার এই মানে দুঃশাসন, মানে সুশাসনের বিপরীতে। জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলছিলেন অর্থনীতিবিদ ডক্টর তৌফিক আহমদ চৌধুরী।